নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে চোখ রাখছি খবরে। তাজ পুষ্পবন্ত প্যালেসের প্রায় 100টির মতো রুমের প্রতিটির আয়তন হবে 40 বর্গমিটার। বিলাসবহুলতার উৎকৃষ্ট অবকাঠামো গড়ে তোলা হবে এখানে। শহরের পাশাপাশি গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন আমাদের লক্ষ্য। তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের উন্নয়নে পর্যটন দপ্তর এবং IHCL এর মধ্যে আনুষ্ঠানিক ইজারা চুক্তিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের উন্নয়নে ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড বা IHCL এর মধ্যে ইজারা চুক্তি স্বাক্ষরিত হয় মঙ্গলবার। TIFTর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয় ইজারা চুক্তি। তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের প্রতিটি রুম হবে 40 বর্গমিটার আয়তনের। এখানে থাকবে সুইমিং পুল, বাচ্চাদের ক্লাব, ফিটনেস সেন্টার। রক্ষণাবেক্ষণ হবে পুষ্পবন্ত প্যালেসের। থাকবে ব্যাংকুয়েট হল। শুধু তাই নয়, 600 বর্গমিটার কনভেনশন হল নিয়েও চলছে চিন্তা ভাবনা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই জমি দেওয়ার সুবাদে যে রুমগুলো আমি বললাম, এক একটা রুমের আনুমানিক যে আয়তন প্রায় 40 বর্গমিটার হবে এবং সেখানে বিশ্বমানের ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার সহ ইত্যাদি থাকবে। এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে সেটা মেনটেন হবে। এখন এই আমাদের যে পুষ্পবন্ত প্যালেসটা এখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে না, সেটা মেনটেন হবে, পরিষ্কার থাকবে। এবং এখানে আপনারা সবাই জানেন যে 600 স্কোয়ার মিটার কনফিগারেশন, যেটা নতুন কনভেনশন হল, সেটাও এখানে নতুনভাবে ওনারা চিন্তা করছেন এবং প্রয়োজনে সেগুলোর প্রি ফাংশন এরিয়াও ওনারা আরও বাড়াবেন। ব্রেকআউট রুম হবে, ব্যাংকুয়েট হল হবে ইত্যাদি, সেগুলো পুনর্গঠন ওনারা করবেন। এবং সরকারের সঙ্গে তাজ হোটেলের এই ধরনের চুক্তি গোটা দেশের মধ্যে এই প্রথম বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শহর এবং গ্রামের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে একটি সুন্দর রাজ্য হিসেবে তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য বলে এদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোনের হোটেল আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিন আমরা বলতে পারবো যে ত্রিপুরাতেও আমাদের সুন্দর একটা 5 স্টার হোটেল আছে এবং তাও কি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী বাহাদুরকেও ধন্যবাদ দেব, ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে নেই, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং অ্যাজ এ হোল আমরা ফুল টিম আমরা আগামী দিন আমরা বারবার বলছি ত্রিপুরাকে একটা সুন্দর রাজ্য হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা গ্রামে গঞ্জে যেমন আর্থিক উন্নতি চাই, আবার শহর ভিত্তিকও আমরা আর্থিক উন্নতি আমরা চাই। শহরেও উন্নয়ন হবে, শহরেও আর্থসামাজিক উন্নয়ন হবে এবং আলটিমেটলি গিয়ে এটা গ্রামেও লাভ হবে। এখান থেকে যারা আসবেন বাইরের থেকে আমাদের গ্রাম ত্রিপুরাকেও দেখবে, ওনারা এসে ছবি মুড়াতে যাবে বিভিন্ন জায়গায়। আমাদের আপনারা সবাই জানেন, আই থিঙ্ক আমাদের ফিউচার ইজ স্টিল ব্রাইট অ্যান্ড আমরা যেটা ভাবছি, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা নিশ্চিত আগামী 1917 সালে পুষ্পবন্ত প্যালেস নির্মাণ করেছিলেন ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। পরবর্তী সময়ে 2018 সাল পর্যন্ত তা ব্যবহার করা হয় গভর্নর হাউস হিসেবে। শেষে 2025 সালের 15 মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় পুষ্পবন্ত প্রাসাদকে 5 তারকা বিশিষ্ট বিলাসবহুল হোটেলে রূপান্তরের জন্য রাজ্য সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় টাটা গ্রুপের সাথে। 4টি এক্সক্লুসিভ কক্ষ এবং রাজকীয় ছোঁয়া সহ বিশ্বমানের এই 5 তারকা বিশিষ্ট হোটেলটি গড়ে উঠবে মোট 7.78 একর জমির ওপর। এক্ষেত্রে হোটেলটিতে থাকবে মোট 100টির মতো কক্ষ, যেখানে এক্সক্লুসিভ কক্ষ থাকবে মোট 4টে। এই হোটেল নির্মাণের ফলে কর্মসংস্থান হবে রাজ্যের প্রায় 200 জন কর্মপ্রার্থীর। আনুমানিক প্রায় 250 কোটি টাকা ব্যয়ে প্রায় 3 বছরের মধ্যে গড়ে তোলা হবে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী বা ক্যাম্প পার্সোনালদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা এবং পুত্রদের সামাজিক পেনশন প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সৈনিক ভোটের 29তম বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবারে রাজ্য বাজেটে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী বা সিএপিএফ পার্সোনালদের অবিবাহিত এবং নির্ভরশীল 18 বছরের বেশি বয়সী কন্যা এবং পুত্রদের সামাজিক পেনশন প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। বাজেটে এই প্রকল্পের জন্য 2,40,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সৈনিক বোর্ডের 29তম সভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে স্টার্টআপ, প্রাণী সম্পদ, মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্যোগী প্রাক্তন সৈনিক কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের তালিকা সহ তাদের সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য সৈনিক কল্যাণ অধিদপ্তরের ডিরেক্টরকে উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের তথ্য ও প্রযুক্তি টিসিএস টিপিএসসি পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোচিং এর ব্যবস্থা করার উদ্যোগেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের সৈনিক রেস্ট হাউসটির প্রয়োজনীয় সংস্কার, প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, রাজ্যের সৈনিকদের গ্যালান্ট্রি ও সার্ভিস অ্যাওয়ার্ড এর পুরস্কারের মূল্য বৃদ্ধি করা, যুদ্ধে বা সংঘর্ষে মৃত বা শারীরিকভাবে অক্ষম হওয়া রাজ্যের প্রতিরক্ষা জওয়ানদের জন্য এককালীন এক্স গ্রেসিয়া গ্র্যান্ট বৃদ্ধি করা, সৈনিক রেস্ট হাউসের সংস্কার, প্রাক্তন সৈনিকদের পুরো করে ছাড় প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের চাকুরিতে প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা, ইন্টিগ্রেটেড সৈনিক কমপ্লেক্সের সম্প্রসারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ সংশোধন আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলির শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। সংসদের গৃহীত আইনে সাংবিধানিকতার ধারণা থাকে, যতক্ষণ না কোনো দৃঢ় বিষয় সামনে না আসে আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। মামলা না হলে হস্তক্ষেপ করা যায় না। মঙ্গলবার সংশোধিত ওয়াকফ আইন নিয়ে চলা শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এদিন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এ.জি. মাসিহার বেঞ্চে ছিল মামলার শুনানি। সংশোধিত ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার পর এর বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের করা হয় একাধিক জনস্বার্থ মামলা। তবে সেই শতাধিক জনস্বার্থ মামলার মধ্যে মোট 3টি ইস্যুকে শুনানির জন্য বেছে নেয় শীর্ষ আদালত। প্রথমত, যেসব সম্পত্তি আদালত ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলি আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যে সকল ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে সেখানে জেলা শাসক নিজের কার্য প্রক্রিয়া চালাতে পারলেও তার সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা পাবে না। তৃতীয়ত, ওয়াকফ বোর্ডে অমুসলিম বা কোনো হিন্দু সদস্য থাকবে। এটা একটা সাংবিধানিক বিষয়। আদালত সাধারণভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারে না যতক্ষণ না নির্দিষ্ট কোনো মামলা হচ্ছে। মঙ্গলবার শুনানি চলাকালীন সময়ে নিজের পর্যবেক্ষণে জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি। এদিন গোটা শুনানি পর্বে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল ও প্রধান বিচারপতির মধ্যে হয় জোর বিতর্ক। সংশোধনী ওয়াকফ আইন সংবিধানের অনুচ্ছেদ 14, 25, 26 কে লঙ্ঘন করছে। এই আইন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য, কিন্তু ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য সংশোধনী আইনটি তৈরি করা হয়েছে। ওয়াকফ দানের সম্পত্তি, এটি অন্য কাউকে হস্তান্তর করা যায় না। একবার যেটি ওয়াকফ সম্পত্তি আওতাভুক্ত হয় তা চিরকাল ওয়াকফই থাকে বলে দাবি করে মামলাকারীদের আইনজীবী। প্রেক্ষিতে যতক্ষণ না কোনো নির্দিষ্ট ও জোরদার মামলা হচ্ছে ততক্ষণ আদালত এতে ঢুকতে পারবে না বলে পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাত্র 1.5 বছরেই হোস্টেলের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভেতর। শুধু তাই নয়, রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছুই নিম্নমানের। আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন খোদ শাসক দলের বিধায়ক প্রমোদ রিয়াং। মাত্র 1.5 বছরের মধ্যে বিধায়ক হোস্টেলের ছাদের চাঙর ফেটে জল পড়া শুরু। দরজা জানালার অবস্থাও নাজেহাল। এই করুণ চিত্র সামনে আসতে হোস্টেলের নির্মাণ গুণমান নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক দলের বিধায়ক শান্তির বাজারের প্রতিনিধি প্রমোদ রিয়াং। রাজ্যের সাধারণ প্রশাসনিক দপ্তরের আওতায় নির্মিত বিধায়ক হোস্টেল রাজনীতিকদের জন্য এক
গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প হলেও নির্মাণ শেষ হওয়ার 1.5 বছরের মধ্যেই এর এমন বেহাল দশা সামনে আসায় বিস্মিত বিধায়ক সহ সাধারণ মানুষ। মাত্র 1.5 বছরেই হোস্টেলের এই অবস্থা হলে আগামী দিনে তো এখানে থাকা যাবে না। খুবই নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে, ছাদে ফাটল দেখা দিয়েছে, বৃষ্টির সময় ঘরের ভেতর জল পড়ে, দরজা জানালার মানও একেবারে খারাপ। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক বলে জানিয়েছেন বিধায়ক প্রমোদ রিয়াং। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো মানে জলটা কই থেকে পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএরা আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরো লম্বা আছে, আমরা যাওয়ার পর অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা, এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা, আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাতে সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানি কি দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য, তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকে তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন, যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতেই পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা দেখাইছে যে কি দেখো সেটা, তো কইছে স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পড়ে ছাদের থেকে। রাজ্যের একজন বিধায়কের থাকার জায়গা যদি এই অবস্থায় থাকে, তাহলে অন্যান্য দপ্তরের অধীনস্থ কাজের মান কেমন তা সহজেই অনুমেয়। এই ঘটনার পর সাধারণ প্রশাসনিক দপ্তরের অধীনে থাকা ঠিকাদারি কাজ এবং প্রকৌশলী বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আগে সরকার দ্বারাই সব ঘরগুলো করা হয়েছে। আমরা তো 2023-এর পরে, যখন 2018 আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি। আমরা আসার পরে 18-23 আমরা কমপ্লিট করছি। করার পরে আমরা 23-এই সব এমএলগুলো ঢুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি করলো যে ঢুকার পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে। পরে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পার পড়ে জায়গা, বৃষ্টি জল ছাদের থেকে জল আয়। তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে, কন্ট্রাক্টরে কি ফাইন করবে না কি করবো, কেননা কাজ 2 বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয়, আগামী দিন আরো কি হবে। গভর্নমেন্ট তো ভালো টাকা দিছে এটার জন্য, তো তুমি ভালো টাকা কাজও ভালো করে করো, তুমি টাকা এইভাবে নিয়ে যাও। এদিকে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখনো মেলেনি কোনো প্রতিক্রিয়া। তবে বিধায়কের সরব হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত ও দায়িত্ব নির্ধারণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। করদাতাদের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই হোস্টেল ভবনের দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। খুব শীঘ্রই প্রকাশ পাবে সুষ্ঠু বদলি নীতির খসড়া। এরপরেই তা পাঠানো হবে মন্ত্রিসভার অনুমোদনের জন্য। এক্ষেত্রে চলতি গ্রীষ্মের ছুটিতে কি কি লাগু হয়ে যাবে সুষ্ঠু বদলি নীতি, তা নিয়ে চলছে জোর জল্পনা। শিক্ষায় সুষ্ঠু বদলি নীতির খসড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি এখনো। শিক্ষা ভবনের 4 দেয়ালের ওপার অবধি এখনো আসেনি সেই খসড়া। তবে সুষ্ঠু বদলি নীতি নিয়ে জোর চর্চা চলছে সর্বত্র। খুব শীঘ্রই প্রকাশ পাবে সুষ্ঠু বদলি নীতির খসড়া। ইতিমধ্যেই শিক্ষাবিদদের মতামত সহ নানা বিষয়ে যুক্ত পরিমার্জন সহ সমস্ত কিছুই চলছে দ্রুতগতিতে। এক্ষেত্রে লক্ষ্য 1 মাস। তার মধ্যেই রাজ্যের শিক্ষায় আরও একটি মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই। পুরোপুরি তা লাগু হলে উপকৃত হবেন শিক্ষকরা, এমনটাই দাবি শিক্ষা দপ্তর আধিকারিকদের। তবে কেমন হবে সুষ্ঠু বদলি নীতি তা নিয়ে চলছে জোর জল্পনা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ABCD ঠিক এভাবেই ক্যাটাগরি অনুসারে ঠিক হবে সুষ্ঠু বদলি নীতি। এক্ষেত্রে গ্রীষ্মের ছুটিতেই বদলি করা হবে শিক্ষকদের, এমনটাই কিন্তু ধারণা সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের মধ্যে। তবে বদলি নীতির রূপায়ণ খুব তাড়াতাড়ি করার উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন শিক্ষা দপ্তরের একাংশ আধিকারিক। নয়া শিক্ষা নীতি লাগু করার পর অনেক নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে, যেখানে সুষ্ঠু বদলি নীতি অন্যতম। এখন তার খসড়া প্রকাশের পর তা চূড়ান্ত করা এবং তাতে মন্ত্রিসভার শিলমোহর পড়লে তা শিক্ষকদের কাছে পৌঁছে যাবে পুরোপুরিভাবে।
একজন শিক্ষক কম করে 5 বছর চাকরি করলে বদলি হয়ে যাবেন বলে নতুন বদলি নীতি সম্পর্কে রিপোর্ট করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। এক্ষেত্রে আগে জায়গায় কয়েক বছর ধরে থাকার সুযোগ নেই কর্মচারীদের। রিপোর্ট অনুযায়ী ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছায় একই স্কুলে 5 বছরের বেশি থাকার সুযোগ নেই নতুন বদলি নীতিতে। তবে এই বদলি নীতি রূপায়ণ বা লাগুর আগে শিক্ষক সংগঠন এবং শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব মতামত জানাতে পারবেন বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সুষ্ঠু বদলি নীতি রূপায়ণ বা লাগু হলে নিজেদের প্রতিক্রিয়া দেবে কর্মচারী সংগঠনগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গানে আল্লাহ শব্দের কারণে স্ট্রিট ডান্সারকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করার জন্য পুলিশের তীব্র সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার পরামর্শও দেন বিরোধী দলনেতা। এই সমস্ত ঘটনায় পুলিশকে জিজ্ঞেস করা হলে তারা বলে না, কেউ তো এফআইআর করেনি। তো এরকম তো ঘটনা অন্য ক্ষেত্রেতে কিছু লোক মিছিল করলো, এফআইআর না করলেও পুলিশ হন্তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের যে ধারা যুক্ত করে দেয়, যা এই সমস্ত লোকদের বয়ানে যারা সাংবিধানিক অধিকার হিসেবে কথা বলেন সেই ধারা যুক্ত করা যায় না, কিন্তু এইভাবে হয়রানি করছে, এই ক্ষেত্রেও হবে না কেন? সিনেমার গানে আল্লাহ শব্দ থাকায় ডান্সারকে প্রকাশ্যে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরেও এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ধরনের পদক্ষেপ। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে প্রশ্ন তুলছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আল্লাহ কে বন্দে গান বাজিয়ে নাচায় এক স্ট্রিট ডান্সার যুবককে প্রকাশ্যে মারধর, অথচ ঘটনার 72 ঘন্টা পরেও এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই রাজ্য প্রশাসনের। রবিবার উদয়পুর মাতাবাড়ির পাশের রাস্তায় এক দরিদ্র বৃদ্ধাকে অর্থ সাহায্যের জন্য নেচে অর্থ সংগ্রহ করার সময়ই প্রকাশ্যে নির্যাতনের শিকার হন এই যুবক। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। আক্রমণকারী ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি করছেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হাত গুটিয়ে রেখেছে প্রশাসন। গানের মধ্যে ধর্ম খোঁজা ধর্মান্ধ উন্মাদের দ্বারা এক পরোপকারী যুবককে মারধর করার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে সমাজে। ধর্মের নামে উন্মাদনা ও হিংসা কোন পথে নিয়ে যাচ্ছে রাজ্যকে, এই ঘটনা তারই একটি দৃষ্টান্ত বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। মাতাবাড়িতে এসে রাস্তার ধারে একটি গানের সাথে নাচছিল শানু মালাকার নামে এই স্ট্রিট ডান্সার। নাচ দেখিয়ে মানুষের কাছ থেকে যা কিছু অর্থ উপার্জনের তা অসহায় এক বৃদ্ধ মহিলাকে বেঁচে থাকার জন্য দান করে দেয় এই স্ট্রিট ডান্সার। মাতা মন্দিরের নিচের রাস্তায় হিন্দি সিনেমার গান আল্লাহকে বন্দে হাসদে গানের সাথে স্ট্রিট শো করার সময় আচমকা হাজির হয় বাধারগাঁ শ্রীপ্রদীপ তুষার কান্তি শীল উর্ফে চিকু। আল্লাহ শব্দ আছে এরকম গান কেন মাতাবাড়িতে বাজানো হচ্ছে, এই প্রশ্নটি শুরু করেন ওই ব্যক্তি। স্ট্রিট ডান্সার শানু মালাকার বাধারগাঁর চারিপাড়ার বাসিন্দা। কেন সে কি উদ্দেশ্য সেটা বোঝাতে গেলেই শুরু হয় নির্যাতন। ব্যাপক মারধরেতে কর জোরে মাপ চাইলেও রেহাই শানু মালাকার। ঘটনার সময় বহু মানুষ ছিলেন চারদিকে, কিন্তু শাসক দল নেতা পরিচয় দেওয়ায় নির্যাতনকারী তুষারকান্তি শীল উর্ফে কুর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় কেউই। মারধরের ঘটনা এবং শানু মালাকারের মাপ চাওয়ার ঘটনা বন্দী হয় মোবাইল ফোনের ক্যামেরায়। মুহূর্তে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এই ঘটনা দেখে খুব ফেটে পড়েন নেটিজনদের অনেকেই। কেন কষ্ট চালাইছো তুমি মাতাবাড়ির মধ্যে? মাতাবাড়িতে আল্লাহর গান তুমি কেন চালাইছো? কাকে বললেন আপনি? अल्लाह के बंदे हंसते हंस दे अल्लाह के क्यों? बंदे। ये क्या हालत है? बात सुन लीजिए। क्यों जिहादी? मेरी बात सुन लीजिए। मैं ये अपराधी हूं जिहादी? ना, मैं अपराधी हूं ना, मुझे बोलने का हक है कि नहीं? यहाँ कोई पे जिहादी का यहाँ पर स्थान नहीं है, हिंदुस्तान है, हिंदुओं का है। ठीक है, साला हिंदुओं का है। कुत्ते। लेकिन ये त्रिपुरेश्वरी माँ है,
हाँ मैं आप लोग जानते हो मैं रोड साइड डांस करके मैं रोड साइड डांस तुमको मैंने क्या बोला? तुमको मैंने बोला कि तुम गाना चेंज कर दो। तुमको मैंने ये कहा कि पृथ्वी माँ के सामने यहाँ पर अल्लाह के बंदे हैं, हिंदुस्तान का धरती है। ये कोई जिहादी करती नहीं है, मैं भी एक आर्टिस्ट हूँ। এই ভিডিওর মাধ্যমে একদিকে এক বৃদ্ধ মহিলার জীবন বাঁচানোর জন্য রাস্তায় নেমে অর্থ রোজগারের মতো মানবিক কাজ দেখলো সব, অপরদিকে প্রশংসার বদলে শানু মালাকারকে তথাকথিত রাজনীতির কাক তারুয়ার হাতে প্রকাশে নির্যাতন দেখলো সমাজ। হিন্দি সিনেমার গানে আল্লাহর শব্দ থাকায় তা বাজানো যাবে না, এই ফরমান কে দিল? মন্দিরে নিচের রাস্তাতেও মানবিক গানের শব্দ বন্ধে যারা ধর্ম খুঁজছে তা সমাজ কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ। এরকম জঘন্য ঘটনা প্রকাশ্যে আসার পরও প্রশাসনের ভূমিকা কি প্রশ্ন উঠছে তা নিয়েও। শান্তির আহ্বান জানিয়ে যেখানে গ্রেপ্তারের মতো পদক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ, সেখানে শাসক দলের নাম ভাঙে ধর্মের নামে ভীম ছড়ানো দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন নেওয়া হলো না পদক্ষেপ, তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত 14তম ভারতীয় সংসদে অংশগ্রহণ করে কোর্ট আদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে রাজ্যের গৌরব বাড়ালেন সোনামুড়ার মেলার যুবক শুভম নামক। রবার টেকনোলজিতে বিটেক পাশ করা এই প্রতিভাবান যুবক সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে অর্জন করেছেন এই সম্মান। চলতি বছরে 8 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় ভারতীয় ছাত্র সংসদের এই পর্ব, যার আয়োজক ছিল পুনের MIT স্কুল অব গভর্নমেন্ট। এর আগেও 2024 শিক্ষাবর্ষ অনলাইনে আবেদন করলেও তার আবেদন গৃহীত হয়নি, তবে 2025 সালের জন্য ফের আবেদন করলে ভার্চুয়ালি 2 দফা আলোচনার মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় এবং শেষে পুনেতে সরাসরি আমন্ত্রণ জানানো হয় তাকে। শুভমের আলোচ্য বিষয় ছিল ভারতীয় রাজনীতিতে মতাদর্শ ও শিক্ষা ব্যবস্থা। ভার্চুয়াল আলোচনায় তার 3 মিনিটের উপস্থাপনা বিচারক মণ্ডলীর মনোযোগ আকর্ষণ করে এবং পরে পুনের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান তিনি। সেখানে অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অধিকার করেন শুভম। এই কৃতিত্বের জন্য আগামী কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হবে তাকে। মানে ইউথরা যদি রাজনীতিতে আসে বা একটা ইচ্ছা ছিল রাজনীতি নিয়ে আসে, বাট দাদারা দেখে শুভজিৎ দাদারা দেখা বা এটা আরও প্রেরণা জাগছে, যেটা আমি এটা নিয়ে এসে আলোচনা করছিলাম পার্লামেন্টে। যদি ইউথরা সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হইব ত্রিপুরাতে। ত্রিপুরা নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। জাতীয় সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, প্রেক্ষিতে মানিকভান্ডার চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে এক্ষেত্রে কোনো দায়িত্ব নিতে নারাজ কমলপুরের স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে 208 নং জাতীয় সড়কের মানিকভান্ডার চৌমুহনী এলাকা। মঙ্গলবার ওই এলাকায় গাদার মধ্যে আটকে পড়ল পাথর বোঝাই লরি, ফলে 3 দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশেষে বাধ্য হয়ে ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। কোথায় যাবেন? এখন কোথায় আছেন? কেন? ওই যে রাস্তা দাঁড়িয়ে থাকতে গেছে, রাস্তা ভাঙা দিচ্ছে, এখন রাস্তা সব ব্লক হয়ে গেছে, গাড়িগুলো সব বলতো আপনি ঘন্টা সোয়া ঘন্টা করে অবস্থায় আছে। এটা কোন রাস্তা জানেন কি? এটা তো ওই যে আমপাশা কমলপুর জাতীয় জাতীয় সড়ক। কত সময় হলো এখানে দাঁড়িয়ে রয়েছেন? এখানে ঘন্টা সোয়া ঘন্টা সময় হয়েছে। এলাকাবাসী কি রাস্তা ব্লক করেছে? রাস্তা ব্লক করে রাখছে, গাড়িগুলো যাইতে পারতেছে না। কি গাড়ি এখানে ফেসে রয়েছে? ওই যে পাথর উপর টানে যায় গাড়ি। রাস্তার অবস্থা কেমন দেখছেন? রাস্তার অবস্থা খুবই খারাপ। আমুরা থেকে মানিকভান্ডার পর্যন্ত, মানিকভান্ডার থেকে কৈলাসহর পর্যন্ত সেই রাস্তাগুলি ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ এবং যাত্রীবাহী গাড়ি খুবই সংকটের মধ্যে আছে, যাতায়াতে মানুষের কষ্ট হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে কমলপুরের স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেবের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ নেতিবাচক। একজন জনপ্রতিনিধি হয়েও এই বিষয়ে তার কিছুই করার নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব। শুধু তাই নয়, আসন্ন বর্ষার মরশুমে এই অবস্থা থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় নেই বলেও স্পষ্টই জানিয়ে দিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। নতুন রাস্তা হয়েছে, এরপরে তো খারাপ হয়ে গেছে। তো এই জন্য আমি ওই ঢাকায় ছিল সিএম, আমি আসলাম, তখন কইছি তারা কইছি তো ঠিক করবো। আমার পোর্শন, আমার বিধানসভার পোর্শন বেশি জায়গা না, বেশি জায়গায় কয়েক জায়গা পড়ছে না। অবভিয়াসলি এটা খারাপ হয়েছে, রাস্তা খারাপ হয়েছে, অন্তত ঠিক করতে লাগবে বর্ষার সিজনে। আমরা জানাইছি তো, সিএম রে জানাইছি, এনএসডিসি লিয়া বইছি। হ্যাঁ কইছে তারা ঠিক। বর্ষার মধ্যে কাজ করা মুশকিল আছে, বৃষ্টির মধ্যে আমার মনে হয় না ডেভেলপমেন্ট করতে পারবো। নির্মাণের 6 মাস পর থেকেই বেহাল হয়ে পড়েছে 208 নং জাতীয় সড়ক। সংস্কারের অভাবে থুঁকছে জরাজীর্ণ অবস্থায় খোয়াই কমলপুর কুমারঘাট রোডের মানিক ভান্ডার চৌমুহনী। প্রত্যেক দিন এই রাস্তা ধরে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় সমস্যা রয়েছে যান চলাচলে, এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদেরও। অবশেষে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধের মতো পথ বাছতে হয়েছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ট্রিট ফাউন্ডলিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে 3 বছরের কন্যা শিশু পাচারের অভিযোগে মঙ্গলবার হোম পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক নয়ন সরকার। সামাজিক মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে নরসিংগড়ের সরকারি হোমের কয়েকজন স্টাফ মিলে একটা 3 বছরের কন্যা সন্তানকে অন্যত্র দিয়ে দেয়, যেটা বাচ্চার মা জানতো না বলে উল্লেখ করেন স্থানীয় বিধায়ক। সঠিক তদন্ত করে আসল রহস্যটা কি সেটা বের করা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার। সূত্র মারফত জানা যায়, শিশুটির মা হোমে শিশুটিকে দিলে হোমের এই কয়েকজন স্টাফ কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে এবং শিশুর মাকে কিছু না জানিয়ে শিশুটিকে অন্যত্র দিয়ে দেয় বলে অভিযোগ করেন বিধায়কের সঙ্গে আসা নারী সমিতির প্রতিনিধিরা। ওই অফিসের 2 জন ওই চক্রের সাথে জড়িত, মানে বাচ্চা তারা পাচার করেছে, এটাই অফিসের স্টাফরাও বলেছেন। কিন্তু আমরা যে কি জায়গায় আছি, আজকে অফিসে সরকারি বেতন পায় সব কিছু, তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না, মহিলা 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়ে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একাংশ চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীনতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এমনই চিত্র ফুটে উঠল ঊনকোটি জেলা হাসপাতালে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা মিলছে না রোগীদের। একাংশ চিকিৎসকের জন্য বদনাম হচ্ছে গোটা রাজ্যের চিকিৎসা পরিষেবা। সেই সব স্বার্থন্বেষী চিকিৎসকরা সময় মতো হাসপাতালে আসেন না এবং তাদের জন্য নাজেহালের শিকার হচ্ছেন রোগীরা। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোগীদের পরিষেবা দেওয়ার কথা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। তবে এই ক্ষেত্রে জেলা হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল প্রায় সপ্তাহেই অনুপস্থিত থাকেন কিংবা সময় মতো হাসপাতালে আসেন না বলে অভিযোগ সাধারণ মানুষের। এই ব্যাপারে রোগীরা কয়েকবার জেলা হাসপাতালের আধিকারিকদের কাছে অভিযোগ করলেও সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বহাল তবিয়তেই। প্রেক্ষিতে ভোগান্তির শিকার হচ্ছেন শত শত রোগী। আমি চোখের ডাক্তার দেখানোর জন্য আসছি। কোন জায়গায় এটা? তো মানে কি কারণে দাঁড়িয়েছেন? দাঁড়াই আছি, ডাক্তার এখনো আসেন নাই। আপনার কটা থেকে? আমি 9টা 20 মিনিটে এখানে এসে দাঁড়াই আছি। আমার আগেও অনেক পেশেন্ট ছিল, দীর্ঘ লাইন হয়ে গেছে, ডাক্তার এখনো আসেন। আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। দাদা আপনি কি জন্য এখানে আইছেন? চোখটা দেখাইবার লাগে। কটা থেকে লাইন দাঁড়াইছেন? মানে কি কারণে দাঁড়িয়েছেন? ডাক্তার কি আইছে? তো আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এরকম? প্রায় সময় কি গোটা ঊনকোটি জেলার বিভিন্ন দূরান্ত থেকে চোখের রোগীরা টাকা পয়সা খরচ করে প্রতি সপ্তাহের মঙ্গলবারে জেলা হাসপাতালে আসার পরও ভাগ্যে জোটে না চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা। মঙ্গলবারও সকাল 8:30টায় বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এসে ঊনকোটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে দুপুর 12টা বাজার পরও দেখা মেলেনি সংশ্লিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। আমরা সকাল 9টা থেকে ডাক্তার দেখানোর লেগে, চোখের ডাক্তারের দেখানোর লেগে এই ডিস্ট্রিক্ট হসপিটালে
লাইন ধরে অপেক্ষা করি আছি, কিন্তু কোনো স্টাফ নাই, ডাক্তার নাই। এখন 11টা বাজে, এখন পর্যন্ত তাই না আইসে না। ঠিক আছে, প্রায় 100 মানুষ আছি, এই কষ্ট বুক করতেছে। এটা কোন হাসপাতাল? এটা ভগবাননগর জেলা হাসপাতাল। এখানে সপ্তাহে একদিন মাত্র চিকিৎসা করা হয়, তারপরেও ডাক্তারবাবুরা একটু দেরি করে আয়, তারা মর্জিমাফিক আয়, 12টা একটা সময় আয়। এইভাবে প্রতিনিয়ত এখানে একটা হরানির শিকার হইতেছে। প্রতি সপ্তাহে কিভাবে দেখানো হয়? শুধুমাত্র মঙ্গলবার দেখে তারা। চোখের আমরা দাবি রাখি এখানে যাতে প্রচুর রোগী, যাতে সপ্তাহে 2 দিন দেখা হয়। শুধু চোখের ডাক্তার? হ্যাঁ, চোখের ডাক্তার। অনেক রোগী চোখের সমস্যা নিয়ে এখানে আয়, কিন্তু ডাক্তারের পরিষেবা পায় না। একদিকে যখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তৃণমূল পর্যায়ে রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য বরাবর গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সেই ক্ষেত্রে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন চিকিৎসকদের কারণে প্রশ্ন উঠছে গোটা স্বাস্থ্য পরিষেবার উপর। এক্ষেত্রে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না হলে রাজ্য সরকারের পুরো উদ্যোগই ভেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত শহর এলাকায় অস্থায়ী খাবার বিক্রেতাদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। একাডেমি আয়োজিত এই দিনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে স্ট্রিট ভেন্ডারদের উপযুক্ত গাইডলাইন মেনে ব্যবসা করার উপর গুরুত্ব আরোপ করেছেন মেয়র দীপক মজুমদার। যারা স্ট্রিট ভেন্ডিং করেন বা স্ট্রিট ভেন্ডার এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।